তিস্তা সহ অভিন্ন নদীর ন্যায্য পানি বন্টনে ভারতকে আহ্বান বিএনপির। সীমান্ত হত্যা নিয়ে হাই কমিশনারের কাছে উদ্বেগ। বাঁধ খোলায় ফেনীতে বন্যায় ক্ষতির হিসাব দিল্লিকে জানাবে ঢাকা। ইলিশ রপ্তানির খবরে দেশের বাজারে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি। 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মৎস্য আহরণ, জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা। থমথমে পাহাড়, দ্বিতীয় দিনের অবরোধে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে চলছে না যানবাহন। সাজেকে আটকা প্রায় 1,500 পর্যটক। সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার তাগিদ। জমি দখল করে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট, টাকা চাইলে নির্যাতন। সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। এবং ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মাসে শুধু মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন 1.5 শতাধিক। খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। হবিগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সীমান্তে ভারত বাঁধ খুলে দেয়ায় ফেনীতে বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির হিসাব পাঠানো হবে দিল্লিতে। পরশুরাম উপজেলায় ক্ষতিগ্রস্ত বল্লারমুখ বাঁধ পরিদর্শন শেষে কথা বলেছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রতিবেশী দেশের সঙ্গে সরকারি পর্যায়ে নীরবতার সময় শেষ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় 405টি নদীর মধ্যে 57টি আন্তঃসীমান্ত। এর মধ্যে 54টি বাংলাদেশ ও ভারতে এবং 3টি বাংলাদেশ মিয়ানমারের মধ্যে অভিন্ন। কিন্তু বরাবরই ভারত আন্তর্জাতিক নদী আইন অমান্য করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে আসছে। আগস্টে ভারত বাঁধের গেট খুলে দেয়, এমনকি কোথাও বাঁধ কেটে দেয় ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয় দেশ ও আন্তর্জাতিক মহলে। রোববার সকালে ফেনীর পরশুরামে নিজ কালিকাপুর এলাকায় সীমান্তের বল্লারমুখ বাঁধ পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। তাই এক্ষেত্রে সরকারি পর্যায়ে অতীতের মতো নীরবতা বা নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে। তারা কোন কোন স্ট্রাকচারের মাধ্যমে নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে এবং পানি যখন বেড়ে যায় তখন আমাদেরকে তারা যেন জানায় নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। হ্যাঁ, কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি। প্রতিবেশী দেশের নদীতে কোথায় বাঁধ আছে, কি পরিমাণ পানি হলে তারা পানি ছাড়বে তা জানানো হলে হয়তো বন্যা ঠেকানো যেত না, কিন্তু ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমানো যেত বলে মনে করেন উপদেষ্টা। বলেন, ভারত বাঁধ কেটে দেয়, ফেনীতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানার পরে তাদেরকে চিঠি লেখা হবে। ভুক্তভোগী জনগোষ্ঠীর বক্তব্য হচ্ছে যে প্রতিবেশী দেশ থেকে একটা বাঁধ কেটে দেওয়ার কারণে তাদের ক্ষতিটা এত বেশি হয়েছে। সরকারি পর্যায়ে ক্ষতির পরিমাণটা নির্ণয় করা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সোনাগাছির মুহুরী রেগুলেটরি প্রকল্প পরিদর্শন করেন সরকারের এই উপদেষ্টা। দ্রুত সময়ের মধ্যে দখলকৃত নদীর জায়গা উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বন্যা ও নদী ভাঙন প্রতিরোধ এবং উঁচু টেকসই বাঁধ নির্মাণে করণীয় বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট দপ্তর, পরিবেশবিদ ও স্থানীয়দের সঙ্গে গণশুনানিতেও অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান। সময় সংবাদ, ফেনী। দুই দেশের নিরাপত্তা ইস্যুতে ভারত একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ জানিয়ে সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পরে কথা বলেন মির্জা ফখরুল। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে এই বৈঠক হয়। মির্জা ফখরুলের পাশাপাশি দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। সিকিউরিটি যে বিষয়টা আছে এই বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি।
তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো অত্যন্ত সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ এ বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়। হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে চাইলে 31 ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। এ নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিতে 17 বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার তালিকা করছে বিএনপি। আফজাল হোসেনের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেই মোতাবেক মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে জেলা এবং মন্ত্রণালয় পর্যায়ে গঠিত হয়েছে দুটি কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রে বলা হয়েছে, রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে চাইলে 31 ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে মামলার এজাহার সহ প্রয়োজনীয় কাগজপত্র। মামলা প্রত্যাহারের সুযোগ নিতে চায় বিএনপিও। 2007 থেকে 2024 পর্যন্ত 17 বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলার তালিকা তৈরি করছে তারা। এ দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে। দলটির নেতারা বলছেন, গায়েবী, প্রতিহিংসা এবং হয়রানিমূলক মামলার কারণে বছরের পর বছর ঘর ছাড়া থাকতে হয়েছে নেতাকর্মীদের। গণহত্যায় জড়িত আওয়ামী লীগ সরকারের দেয়া এসব মামলা চালিয়ে নেয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন তারা। এটা শুধুমাত্র আমার কাছে মনে হয় শুধু বিএনপি না, অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে, গায়েবী মামলা হয়েছে, মিথ্যা, বানোয়াট, সমস্ত মামলার ব্যাপারেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই সিদ্ধান্তটা নিলে ফ্যাসিস্ট রেজিমের যে লেগেসিটা আছে সেটা থেকে পরিত্রাণ পাবে এবং রাষ্ট্রের অর্থের অপচয় রোধ করা যাবে। ফ্যাসিস্ট রেজিমের এই ধরনের লেগেসিটা কেন দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশ বহন করবে? তারা বলছেন, আইনি পথে এত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে গেলে লেগে যাবে কয়েক যুগ। এতে একদিকে যেমন রাষ্ট্রের অর্থের অপচয় হবে, তেমনি ক্ষতিগ্রস্ত হবেন ভুক্তভোগীরা। 563টা মামলা আছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এই মামলাগুলো যদি আমরা একটা একটা করে উড্ড করি তাহলে 500 বছর লাগবে। আর যে কোর্টের যে সংখ্যা, এই সংখ্যা অনুসারে তারা মামলা, এই এত মামলা প্রত্যাহার করা তাদের পক্ষে সম্ভব হবে কিনা আমরা জানি না। আওয়ামী লীগ সরকার একটি আদেশ দ্বারা সব মামলা তাদের প্রত্যাহার করে নিয়েছে। এই সরকারেরও সেই সুযোগ আছে, সেই ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতা অনুসারে সরকার একটি আদেশ দ্বারা সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে পারেন। বিএনপির হিসেবে 2009 সাল থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে হওয়া মামলার সংখ্যা 1,55,000-এরও বেশি, আসামি প্রায় 50 লাখ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে 100 থেকে শুরু করে এক একজনের বিরুদ্ধে 450 পর্যন্ত মামলা রয়েছে। 5 আগস্টের আগ পর্যন্ত আদালতে হাজিরা দিতে দিতে জেরবার হতে হয়েছে দলটির নেতাকর্মীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিলেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এতে সায় নেই বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। রফতানির খবরে দেশের বাজারে দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বাজারজাত, পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বেশিরভাগ ইলিশই পাওয়া যায় বাংলাদেশে। গত এক যুগে এই প্রজাতির মাছের আহরণ বেড়েছে প্রায় দ্বিগুণ। সরকারি তথ্য মতে বছরে প্রায় 6 থেকে 6.5 লাখ মেট্রিক টন ইলিশ মাছ মেলে। তবে নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিললেও বাজারে কমেনি দাম। এখনো মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে গেছে স্বাদের ইলিশ। এমন অবস্থায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে স্বল্প পরিমাণে ইলিশ রপ্তানি হলেও এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
দুর্গাপূজা উপলক্ষে 2019 সাল থেকে নিয়মিত এই মৌসুমে ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। গেল 2023-24 অর্থবছরে ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ ছিল 665 মেট্রিক টন, আর গত 4 বছরে দেশটিতে রপ্তানি হয়েছে 5132 টন। পরিমাণ যাই হোক, ভারতে ইলিশ রপ্তানি নিয়ে ব্যাপক সমালোচনা থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেয়ার 3 দিন পর সচিবালয়ে ফরিদা আক্তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়েছিলেন, ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। যদিও সেই সিদ্ধান্ত বদলে প্রতিবেশীদেরও ইলিশ পাঠানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। শনিবার 3000 টন ইলিশ রপ্তানির আনুষ্ঠানিক অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়, যা গত বছরের চেয়ে প্রায় 4 গুণেরও বেশি। এরপর থেকেই ইলিশ নিয়ে তর্ক নতুন মোড় নেয়। রোববার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সাংবাদিকদের জানান, ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাজারে দাম বাড়ানো হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বাজারজাত, পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে। দেশে আরও বেশি পরিমাণে ইলিশ আহরণে সরকারি ব্যবস্থা মাফিক সবার সহযোগিতা কামনা করেন উপদেষ্টা ফরিদা আক্তার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। পাথর পরিবহনের আড়ালে ভারত থেকে অবৈধভাবে আনা হচ্ছিল পোশাকের চালান। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ট্রাক জব্দ, পালিয়েছে চালক ও হেলপার। নতুন করে সংঘাত না হলেও এখনও থমথমে পাহাড়, জনমনে বিরাজ করছে চাপা আতঙ্ক। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে চলছে 72 ঘন্টার অবরোধ। দ্বিতীয় দিনেও চলছে না যানবাহন, বন্ধ স্কুল, কলেজ, দোকানপাট। সাজেকে আটকা পড়েছেন প্রায় 1500 পর্যটক। আবারও সংঘাত না হওয়ায় 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। 48 ঘন্টা কেটে গেলেও শঙ্কা কাটেনি জনমনে, এখনও থমথমে পাহাড়। 72 ঘন্টার অবরোধে রোববার সকালেও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় বন্ধ ছিল দোকানপাট, স্কুল, কলেজ। সদর থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের। আমরা চাই সবাই শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বার্তা বজায় রেখে চলতে আর কি। রাঙ্গামাটির পরিবেশ নষ্ট করছে, আমরা এই ধরনের আর চাই না। শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজার পর্যন্ত পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও পুলিশ। এই সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা। নতুন সংঘাত না ঘটায় এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসায় তুলে নেওয়া হয় 144 ধারা। 2টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে, তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে শনিবার উপদেষ্টাদের সফরের পর খাগড়াছড়িতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, তবে চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। রোববার কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর না পাওয়া গেলেও সড়কে সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির কারণে রাঙ্গামাটি, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। এতে সাজেকে আটকা পড়েছেন প্রায় 1400 পর্যটক। পর্যটন কেন্দ্র সহ হোটেল মোটেলও রয়েছে বন্ধ। ঢাকা থেকেও কোনো টুরিস্ট আসতে পারতেছে না, এখান থেকেও যেতে পারতেছে না। টাকা পয়সা অনেক কমে যাওয়ার কারণে আমরা ওনাদেরকে অনেক ছাড় দিচ্ছি। নতুন করে সহিংসতা এড়াতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পাহাড়ে অশান্তি সৃষ্টিতে কেউ যাতে ইন্ধন না দিতে পারে, সেজন্য শান্তি ও সৌহার্দ্য স্থাপনের সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে কথা বলেন তিনি।
দুদিনের সফরে রোববার সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন পাট, বস্ত্র ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে বৃক্ষরোপণ করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ে যাতে কেউ ইন্ধন যোগাতে না পারে সেজন্য বাসিন্দাদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায়ে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা, এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে। আছে এর মধ্যে তো অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে। আমি মনে করি এটা সমাজের দায়িত্ব, শুধুমাত্র সরকারের দায়িত্ব তা না, এবং মিলেমিশে থাকাটা হলো বেটার। নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুর্নীতিতে রীতিমতো সাগর চুরি হয়েছে বলে জানান এই উপদেষ্টা। সব ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে দেশবাসীর কাছে সহায়তা চান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার মব জাস্টিসের পক্ষে নয় জানিয়ে গুরুত্ব দেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরও। আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর। এই লাস্ট 15 বছর যে গভর্নমেন্ট ছিল, পুরো কি বলবো, কি শব্দ পাচ্ছি না, এবং পুরো সিস্টেম খারাপ করে গেছে, অলমোস্ট ফিনিশড। এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে আস্তে যদি জানা যায় 15 বছরের কাজ তো 1 বছরে বা 15 মাসে বা 2 বছরে বা 3 বছরে করা সম্ভব না। এটা হতে পারে না। ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার, এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে। যদি না চলে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত। বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে দুবাই ও সিঙ্গাপুর এম্বাসিতে 2টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জামালপুরে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট করেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এলাকাবাসীর অভিযোগ, বন্ধুর সহযোগিতায় বেশিরভাগ জমি দখল করে রিসোর্ট করেন এই আওয়ামী লীগ নেতা। টাকা চাইলে নির্যাতনের অভিযোগও ভুক্তভোগীদের, এমনকি বিপুল টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর 3 আসন থেকে 7 বারের সংসদ সদস্য মির্জা আজমের দাপট ছিল জেলা জুড়ে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সেই এমপির স্ত্রীর নামে প্রায় 6 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে আলেয়া গার্ডেন। এই গার্ডেনে ছিল গরু ও মুরগির খামার, 2টি পুকুর, বিলাসবহুল 2টি আলিশান ভবন। এছাড়া গার্ডেনটিতে করা হয়েছিল ফল ও ফুলের বাগান। এলাকাবাসীর অভিযোগ, মির্জা আজম ক্ষমতায় থাকাবস্থায় তার স্ত্রী আলেয়া আজমের নামে গড়ে তোলেন এই রিসোর্ট। তার বন্ধু আওয়ামী লীগ নেতা সোরহাব হোসেন বাবুলের মাধ্যমে এই গার্ডেনের জমি জোরপূর্বক দখল করেছেন। জমির মালিকদের বেশিরভাগকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। জমির মূল্য পেতে মির্জা আজম এবং স্ত্রী আলেয়া আজমের সঙ্গে দেখা করতে চাইলে নির্যাতন করা হতো বলে অভিযোগ ভুক্তভোগীদের। একটা দাগে জমির পরিমাণ হলো 42%। এখান থেকে আমরা 13% জমি মির্জা আজমের কাছে বিক্রি করি, আর 13% জমি তারা জোরপূর্বক দখল করে সে বাউন্ডারি করে ফেলে। এই আলিয়া গার্ডেনের মধ্যে 18 নম্বর খতিয়ান, 1044 নম্বর দাগ, 25% জমি মির্জা আজম জোর করে নেয়। তখন আজমের বয়সে খবর পাই, দৌড় ফেরাইছি, আইলে আমার ভিতরে যাওয়ার দেয় নাই, খেদাই দিছে। দখলবাজ, অপরাধী। সেই জন্য আমার কথা, সে যেই হোক, যে দলেরই হোক, যারই আত্মীয় হোক, তার শাস্তি হওয়া উচিত। বর্তমানে এই রিসোর্টে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাসান নামে এক ব্যক্তি। তিনিও জমি দখলের বিষয়টি জানিয়ে অভিযোগ করেন, তার পরিবারের জায়গা জমি চাকরি দেওয়ার নাম করে নেন মির্জা আজম, কিন্তু কাউকে চাকরি দেননি তিনি। এরকম 2-3 জনের জায়গা আছে, যেমন আমার জেঠার জায়গা আছে, এখানে জেঠার 26% জায়গা আছে। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই এলাকার বিক্ষুব্ধ জনতা আলেয়া গার্ডেনটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেন। সময় সংবাদ, জামালপুর। বোনাস সহ বিভিন্ন দাবিতে আজও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সকাল থেকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের 5 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দাবি, অন্যান্য প্রতিষ্ঠান দাবি মেনে নিলেও তাদের প্রতিষ্ঠান ন্যায্য দাবি মানছে না। প্রায় 5 ঘন্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল। আবারও সড়ক অবরোধে পোশাক শ্রমিকরা। প্রায় 5 ঘন্টা এভাবেই সারি সারি হাজারো গাড়ি রাস্তায় আটকে বিক্ষোভ মিছিলে স্লোগান তোলেন তারা। একদিকে প্রখর রোদ, অন্যদিকে তীব্র যানজটে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে গিয়ে থেকে।
পোশাক খাতের অস্থিরতা অনেকটা কমে আসলেও এখনও কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের দাবি পূরণ করতে পারেনি, আর এ নিয়েই অসন্তোষ শ্রমিকদের মাঝে। তাই মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা। রোববার সকালে কাজে যোগ না দিয়ে গাজীপুরের বাঘেরবাজার এলাকায় বিক্ষোভ শুরু করে মন্ডল ইন্টিমেটস পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় 5 কিলোমিটার সড়কে সৃষ্টি হয় যানজট। দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলনরত শ্রমিকদের দাবি, টানা কয়েক সপ্তাহের শ্রমিক আন্দোলনের পর শিল্পনগরীর অধিকাংশ কারখানায় ন্যায্য দাবি মেনে নিলেও তাদের প্রতিষ্ঠানে এখনও হাজিরা বোনাস সহ অন্যান্য দাবি পূরণ হয়নি। অন্যান্য ফ্যাক্টরিতে হাজিরা বোনাস বাড়াইছে 1000 টাকা করে, তারপরে যাদের বেতন কম ছিল তাদের বেতন বাড়াইছে, সময় দিচ্ছে, কোনো কিছু জানাই না। 50 টাকা টিফিন বিল দিতে হবে, 11টা বন্ধ ডিউটি করলে আমাদের নাইট দিতে হবে 100 টাকা। এটা আমাদের দাবি। আর হচ্ছে 3 দিন ছুটি কাটালে যেন আমাদের হাজিরা মাস না কাটে। আমরা অনেক দিন ধরে 5 বছর ধরে যাবো চাকরি করতেছি, অনেক গরমে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের দাবি মানে না তারা। প্রায় 4.5 ঘন্টা আমরা জামে আটকে রয়েছি, ভালো মানো থেকে পর্যন্ত হেঁটে আসছি আমরা। জনগণের দুর্ভোগ কমাতে প্রায় 5 ঘন্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। পাথর পরিবহনের আড়ালে ভারত থেকে অবৈধভাবে আনা হচ্ছিল পোশাকের বড় চালান। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে পণ্যবাহী ট্রাকটি জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। সরাইল 25 বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে জানায়, ভোরে বিজয়নগর এলাকায় পণ্যবাহী একটি ট্রাককে তল্লাশির জন্য থামার নির্দেশ অমান্য করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবির টহল দল ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করে। এর মধ্যে পালিয়ে যায় চালক ও হেলপার। পাথর সরিয়ে ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও 3 পিস জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের বাজারে বিক্রির জন্য একটি সংঘবদ্ধ চক্র শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পণ্য আনছে বলে জানায় বিজিবি। ড্রাম ছিল, প্লাস হচ্ছে প্রায় 2-3 ফিট পাথরের নিচে এই পেছনে এতগুলা ইন্ডিয়ান ভারতীয় শাড়ি কাপড় এগুলো ছিল। সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা থেকে আশুগঞ্জ হয়ে এটা বেসিক্যালি ঢাকার দিকে যাওয়ার ছিল এবং ম্যাক্সিমাম জিনিসগুলোই আমাদের এই হাইওয়ে থেকে যাওয়ার চেষ্টা করে। গত 2-3 মাসে প্রায় 60 কোটি টাকার মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। এই ধরনের আচ্ছাদিত অবস্থায় বা পাথরের আড়ালে বা বালির আড়ালে এরকম আরও আমরা 7-8টা কেস ধরেছি গত 1 মাসে, এবং এটা হচ্ছে একটা বড় একটা চালান। বাংলার সময় আরও থাকছে শরৎ শুভ্রতায় দুর্গাপূজার আগমনী বার্তা। চট্টগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর। মণ্ডপ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর। ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় চালু করা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। তবে এডিসের লার্ভা নিধনে নগরীতে দেখা নেই সিটি কর্পোরেশনের দৃশ্যমান উদ্যোগ। হোসেন আলীর তোলা ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী রফিউজ্জামান রিফাত গত 11 সেপ্টেম্বর জামালপুরের বক্সিগঞ্জের নিজ বাড়িতে আসার পথেই জ্বরে আক্রান্ত হন। আমার কাছে মনে হইতেছে যে আক্রান্ত আমি ঢাকা থেকেই হইছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে চিকিৎসা নিয়েছেন 150 শতাধিক, যাদের বেশিরভাগই আক্রান্ত ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন জায়গায় অবস্থানকালে। চট্টগ্রাম গেছিলাম বেড়াতে, ওখান থেকে আসার পর থেকে আমার শরীরে প্রচুর জ্বর, ব্যথা। এই 10-12 দিন নাগাদ ঢাকা গেছিলাম চাচার বাসায় বেড়াতে, 1 রাত ছিলাম। সেখান থেকে আসার পর হঠাৎ করে আমার জ্বর মনে হলো, শরীর ব্যথা। বেশিরভাগ রোগী ময়মনসিংহে রোগী হলেও তারা হয়তো কাজ করতো ঢাকায়, ওখান থেকে আক্রান্ত হয়ে আসছে। হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও তাদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক। স্বতন্ত্র আপনার ডেঙ্গি ওয়ার্ড আমরা চালু করেছি, এখানে আছে, এবং এখন যদি ডেঙ্গু রোগী আমাদের হাসপাতালে আসে তাহলে চিকিৎসা দেওয়ার কোনো প্রকারের অসুবিধা হবে না। এদিকে ময়মনসিংহ নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি এবং ডেঙ্গু চোখ রাঙালেও এখনও কার্যকরী কোনো পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা লিফলেট প্রদান সহ মাইকিং কার্যক্রম এটি অব্যাহত রাখব। গত বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় 3720 জন ডেঙ্গু রোগী, মৃত্যু হয় 13 জনের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সুনামগঞ্জে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিল করা হয়েছে। তার মুক্তির দাবিতে মিছিল করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি। দুপুরে সিলেট সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ পয়েন্টে এম এ মান্নানের পক্ষে মিছিল করেন শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ, টেক্সটাইল কলেজ, ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা এম এ মান্নানের মুক্তির দাবি জানান।
অন্যদিকে আওয়ামী লীগের সাবেক এমপি এম এ মান্নানের শাস্তি এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। শরৎ শুভ্রতা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা উৎসবের। চট্টগ্রাম নগরীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এদিকে মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। খড়ের অবয়বে কাদামাটি দিয়ে মূর্তি গড়ার কাজ শেষ, এখন চলছে তুলির টানের কাজ। শরতের দুর্গা উৎসবের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক, তাই তো প্রতিমা গড়ার কাজ শেষ করতে দম ফেলানোর ফুরসতেই বন্দরনগরী চট্টগ্রামের মৃৎশিল্পীদের। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। আমাদের তৈরি করা মূর্তি পূজা হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, তখন মন অনেক ভালো লাগে। পূজার বাকি বেশি দিন নাই, তাই সেজন্য আমরা একটু তাড়াহুড়ার ভিতরে আছি। চট্টগ্রামের এবার মহানগরীর ১৬টি থানায় ২৯২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিজস্ব স্বেচ্ছাসেবকদেরকে তৈরি করব। সিসি ক্যামেরা দ্বারা আমরা পূজাটাকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরায় আওতায় আনব। দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের সব স্তরে, সব লেভেলে আমাদের পুলিশের নিরাপত্তা পোশাকে এবং সাদা পোশাকের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইতি ঘটবে এবারের দুর্গা উৎসবের। দেবী দুর্গতিনাশিনীর আগমনে সকল অশুভ অপশক্তি বিনাশ হয়ে সত্য, সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকবে। শারদীয় দুর্গা উৎসবে এমন প্রত্যাশা সনাতন ধর্মের অনুসারীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তা সহ অভিন্ন নদীর ন্যায্য পানি বন্টনে ভারতকে আহ্বান বিএনপির। সীমান্ত হত্যা নিয়ে হাই কমিশনারের কাছে উদ্বেগ। বাঁধ খোলায়, ফেনীতে বন্যায় ক্ষতির হিসাব দিল্লিকে জানাবে ঢাকা। ইলিশ রপ্তানির খবরে দেশের বাজারে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মৎস্য আহরণ, জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা। এবং থমথমে পাহাড়, দ্বিতীয় দিনের অবরোধে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে চলছে না যানবাহন। সাজেকে আটকা প্রায় ১৫০০ পর্যটক। সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার তাগিদ। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়।